নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী। হ্যাঁ, দিব্যি মনে আছে। কি হয়েছে তাতে? আর চামেলি ওই কথাটা না বললে আমি হয়তো ওই ধাঁধাটার আসল মানে কোনোদিনও ধরতেই পারতাম না। প্রথম 4টে লাইন কি বোঝাচ্ছে জানো? সুখ ফুল জন্ম নিয়েছে অন্দরে যার, মানে কি জানো? এখানে প্রেগনেন্ট মহিলার কথা বলা হয়েছে দীপ। দ্বিতীয় লাইনটা ভাবো, কপাল কিন্তু চাই হওয়া একেবারে শূন্য, তার কপালে সিঁদুর থাকা চলবে না, অর্থাৎ কুমারী মা। তার হাতেই বাড়বে কেবল অস্ত্রের ধার। কিছুক্ষণ বিড়বিড় করে এলো রাজদীপ, আর পরক্ষণে উত্তেজিত কণ্ঠে বলল, তার মানে সেই লুকোনো অস্ত্র দিয়ে অনুরাগকে তুমিই শেষ করতে পারো? আর সেই জন্যই 4th লাইনে লেখা আছে, শেষ রাতেই হবে কুসুমের মা। কুসুম মানে ফুল, আর তোমার নাম সূর্যমুখী, যেটা একটা ফুলের নাম। অবন্তী কুমার কতটা দূরদর্শী ছিলেন ভাবো। রায়মণি পরবর্তী জন্মের নাম যে সূর্যমুখী হবে এও ওর অজানা ছিল না। ওই যে পূর্ণ কাকা বলল সবটাই তপস্যার জন্য সম্ভব হয়েছে। ওর দিব্য দৃষ্টি ছিল সাধনা সিদ্ধিলাভের প্রাপ্তি। ঠিক বলেছ, শেষ রাতেই কুসুমের মার, মানে অনুরাগকে শেষ করতে হবে শেষ রাতে। যা বলেছ, এবার শুধু ওই তরোয়াল খুঁজে পাওয়ার অপেক্ষা। এর জন্য আমাদের ধাঁধার শেষ লাইন দুটো বারবার ভাবতে হবে দীপ। অম্বিকার গহনে অঘরে ঘুমিয়ে আছে যে, হরগৌরী যুগল মিলনে কি পাবে তাকে খুঁজে। হরগৌরী যুগল অর্থাৎ আমরা, আমাদের দুজনকে একসাথে খুঁজতে হবে, তবেই সাকসেসফুল হব আমরা। খুব তাড়াতাড়ি আমাদের খুঁজে বের করতে হবে দীপ। অবন্তীনগরে আকাশে কালো মেঘটা যতদিন না সরছে ততদিন এই গ্রামের অন্তত কোনো উন্নতি হবে না। মানুষগুলো এইভাবেই কষ্ট পেতে থাকবে। হ্যাঁ সূর্য, ওর ব্ল্যাক ম্যাজিকের কালো ছায়া যতদিন পুরোপুরি শেষ না হচ্ছে, রায়মণি আর পদ্মরাগের প্রতিশোধ যতদিন পূরণ না হচ্ছে, ততদিন এই গ্রামের অভিশাপ কাটবে না। দীর্ঘশ্বাস ফেলল সূর্যমুখী। ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, রাজদীপ, এত ভেবো না। আমরা দুজন একসাথে সব প্রবলেম সলভ করে ফেলবো, ঠিক এই ধাঁধার মতো। ধাঁধার ভুটোটা কিন্তু আমরা সলভ করতে পারিনি দীপ। আর ভুলো না, ওই হতবাকা অঘরীও জানে তার মৃত্যুবানের খোঁজ। এত সহজে আমাদের সফল হতে কি দেবে? উফ, আবার ভাবনায় ডুবে যাচ্ছ। বলছি, চুনিলাল হোক আর নীলাই হোক, সেও তো ঘুমোতে চাইছে নাকি? আর তুমি ঠায় দাঁড়িয়ে রয়েছ। কাল আমরা একসাথে আবার রাজবাড়ি যাব, কেমন? এখন চুপচাপ বিশ্রাম নিয়ে নেবে, চলো তো। চমকে রাজদ্বীপের দিকে তাকালো সূর্যমুখী। তোর মনে আছে, গত জন্মে আমরা এই দুটো নামই তো ভেবেছিলাম। ছেলে হলে নাম দেব চুনিলাল, আর মেয়ে হলে নীলা। রাজদীপ সূর্যমুখীর গালে হাত রেখে বলল, বারে, তোমার মনে থাকতে পারে আর আমার মনে থাকতে পারে না। পরের দিন সকালে দুজনে হাতে হাত রেখে চলল রাজবাড়ির দিকে। সাবধানতার জন্য ব্রজলাল ওদের সাথে গঙ্গাজল আর ভর্তি পেতলের ঘটি দিয়ে দিয়েছেন। ঠাকুরঘরে অধিষ্ঠিত মহাদেবের কাছে প্রার্থনা করে বেরিয়েছে ওরা। গায়ের লোকেরা ওদের দেখে জয়ধ্বনি করে উঠল। যেহেতু গ্রামের সবাই জানে সূর্যমুখী বিবাহিতা, তাই সিঁথিতে রক্তচন্দন গুঁড়োর ছোঁয়া লাগিয়েছে। কিন্তু রাজবাড়িতে ঢুকেই চুড়িদারে ওড়না দিয়ে সিঁদুর মুছে ফেলল। ধাঁধাতে যে তেমনটাই ছিল। একে অপরের হাত শক্ত করে ধরল ওরা, এগিয়ে চলল রাজবাড়ির দিকে। আমাদের প্রথমে একতলার সেই ছোট স্টোররুমটা খুঁজতে হবে সূর্য। ওই রুমেই আছে গোপন মন্দিরে যাওয়ার সেই টানেলটা। কিন্তু সফল হলো না। কয়েক পা এগোতেই অনুরাগের কয়েকজন অনুচর ঘিরে ধরল ওদের। নিজেদের ভালো চাইলে ফিরে যান, নইলে কিন্তু 54 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হবে। আবার মৃত্যু, তারপর আবার পুনর্জীবন। এত টানাপোড়েন করে কি লাভ বলুন তো? তার চেয়ে শহরে ফিরে যান, নিজেদের সন্তানকে নিয়ে সুখে ঘর সংসার করুন। চমকে উঠে চোখ চাওয়াচাই করল সূর্যমুখী আর রাজদীপ। ওদের অনাগত সন্তানের কথাও অজানা নয় এই অঘরীদের। গুরুদেবকে আপনারা 7 জন্মেও শেষ করতে পারবেন না, সে ক্ষমতা নেই আপনাদের। এই সহজ কথাটা বুঝতে দেরি করলে ক্ষতি আপনাদেরই হবে। গুরুদেবের গায়ে একটাও আঁচড় লাগবে না। বাঁকা হাসল অনুচর। মোটে 7 বার জন্মাতে পারে মানুষ, তার মধ্যে একটা জন্ম তো নষ্ট করেই ফেলেছেন নিজেদের দোষে। দ্বিতীয় জন্মটাও নষ্ট করে কি লাভ আছে বোকার মতো? শুধু আপনাদেরই নয়, আপনাদের সন্তানেরও কিন্তু এটা দ্বিতীয় জন্ম, ভুলে যাবেন না। সূর্যমুখীর চোখে দাও দাও করে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। চোয়াল শক্ত হলো রাজদ্বীপের। আসলে কি বলুন তো, আপনাদের কাওয়ার্ড গুরুদেবও বুঝে গেছেন যে তেনার সময় শেষ আসন্ন।
তাই তো নিজে না এসে পোষা কুকুরদের পাঠিয়ে দিলেন না? পাল্টা বাঁকা হাসল সূর্যমুখী। লোকগুলো রে রে করে উঠল। রাজদীপ বলে উঠল, আপনারা সংখ্যায় মাত্র 10-12 জন, আর আমাদের পাশে গোটা গ্রাম আছে। একবার যদি হাঁক দিই, তারা তাদের বড়োবাবু আর মণিমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। নিজেদের জীবন দিয়ে দিতে দুবারও ভাববে না। আপনারা নিজেরাও তো অঘরীতান্ত্রিক, তা তান্ত্রিক হয়ে গণধোলাই খাওয়াটাও কি খুব সম্মানজনক হবে আপনাদের পক্ষে? আপনি নিজেই বললেন আমরা অঘরী। একজন অঘরীকে 100টা সাধারণ লোক এলেও শেষ করতে পারবেন না, বুঝলেন? শেষ তো করবো না, শুধু আটকাবো। রাজদীপ আর সূর্যমুখী ইশারা করতেই প্রায় 30-40 জন গ্রামবাসী ঢুকে এলো রাজবাড়ির সিংহ দরজা পেরিয়ে। ওদের সকলের হাতেই নিজেদের বাড়িতে প্রতিষ্ঠিত ঈশ্বর মূর্তি, কোনো না কোনো অস্ত্র। খুব দ্রুত অনুরাগের অনুচরদের বাগে এনে ফেলল ওরা। কিন্তু একজন কোন রকমে নিজেকে বাঁচিয়ে এগিয়ে এলো রাজদীপের দিকে। সূর্যমুখী সেদিকে তাকিয়ে দেখে সর্বনাশ। লোকটা নিজের কোমরে গুজে রাখা ছোড়াটা নিয়ে রাজদীপকে আঘাত করতে উদ্যত হয়েছে। দ্রুত পায়ে সূর্যমুখী এগিয়ে গেল সেদিকে। গঙ্গাজল ভর্তি ঘটিটা ছুঁড়ে দিল লোকটার কপাল লক্ষ্য করে। ঘটিটা আঘাত করলে লোকটার কপালে মুহূর্তে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। অন্য অনুচরদের মতো গ্রামবাসীরা এসে ওকেও টানতে টানতে বের করে নিয়ে গেল রাজবাড়ির বাইরে। রাজদীপ আর সূর্যমুখী হাতে হাত রেখে এগিয়ে চলো রাজবাড়ির ভেতরে। আর কেউ বাধা দিল না ওদের। একতলার বেশ কয়েকটা ঘর খুঁজে দেখলো ওরা, কিন্তু না, ওই ঘরগুলোর কোনো সুরঙ্গ নেই। বিফল মনোরথ হয়ে বাকি ঘরগুলো খুঁজতে লাগলো ওরা। শেষ পর্যন্ত একটা অপেক্ষাকৃত ছোট ঘরের সামনে এসে দাঁড়ালো ওরা। ঘরটার সামনে দাঁড়িয়ে মহাদেবের নাম বেশ কয়েকবার জপ করে চাবি ঘোরালো ওরা। বেশ কয়েকটা চাবি ঘোরানোর পর খুলে গেল দরজা। ওরা একে অপরের হাত ধরে ঘরে ঢুকতে যাবে, এমন সময় চেনা পুরুষ কণ্ঠ ভেসে এলো পিছন দিক থেকে। সূর্যমুখী পিছনে ফিরে দেখে রাজদীপের মতনই একই রকম পোশাক পরে দাঁড়িয়ে আছে অনুরাগ। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সূর্য, তুমি ভুল করছো। যার হাত ধরে এগিয়ে যাচ্ছ সে কিন্তু রাজদীপ নয়, তোমার শত্রু অনুরাগ। রাজদীপ আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে এসো আমার কাছে। সূর্য ওদিকে তাকিও না। যখন অস্ত্র লোকবল দিয়ে কিছু হলো না, তখন নিজে চলে এসেছে ছলাকলা দিয়ে ভোলাতে, বলে উঠল রাজদীপ। না সূর্য, অনুরাগ মিথ্যে কথা বলছে। ও তোমাকে মোটেও গর্ভগৃহে নিয়ে যাচ্ছে না, বরং নিয়ে যাচ্ছে সর্বনাশের দিকে। আগের জন্মে তোমাকে ভুলিয়ে যেভাবে বিয়ে করতে চেয়েছিল আমার মৃত্যুর পর, সেটাই করতে চাইছে। ওর সাথে যেও না সূর্য। সূর্যমুখী রাজদীপের হাতটা শক্ত করে ধরল। এই স্পর্শ ওর চেনা। বাঁকা হেসে ঘুরে তাকিয়ে কিছু একটা বলতে গেল, কিন্তু অনুরাগ বিড়বিড় করে সম্মোহনে মন্ত্র উচ্চারণ করলো, আর তাতেই হিপনোটাইজড হয়ে গেল সূর্যমুখী। রাজদীপের হাত ছেড়ে ও এগিয়ে চলল অনুরাগের দিকে। বাঁকা হাসল অনুরাগ। এসো সূর্য, এসো, তাড়াতাড়ি এসো, কতগুলো বছর তোমার অপেক্ষায় আছি। সূর্যমুখী একটা পুতুলের মতো এগিয়ে চলল। রাজদীপ চিৎকার করে ওকে ডাকতে লাগলো, কিন্তু সূর্যমুখী যেন কিছুই শুনতে পাচ্ছে না। বোধ শক্তি সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। রাজদীপ স্পষ্ট বুঝতে পারল যে সূর্যমুখী নিজের মধ্যে নেই, অনুরাগের হাতের পুতুলের মতো আচরণ করছে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে অনুরাগের অনেকটাই কাছাকাছি চলে গেছে সূর্যমুখী। বারবার হাঁক ডাক করেও যখন ওকে ফেরানো সম্ভব হলো না, তখন রাজদীপ কিছু একটা উপায় খুঁজতে লাগলো। অদূরে মাটিতে পড়ে থাকা ঘটিটা চোখে পড়ল ওর। দৌড়ে গিয়ে ঘটিটা কুড়িয়ে আনলো রাজদীপ। দ্রুত পায়ে গিয়ে সূর্যমুখীর পথ আটকে দাঁড়ালো। বলে উঠল, আই এম সরি সূর্য, বাট আমি নিরুপায়। বলেই ঘটিটা দিয়ে সূর্যমুখীর মাথায় আঘাত করলো রাজদীপ। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সূর্যমুখী। রাজদীপ ওকে তুলে বেরিয়ে গেল রাজবাড়ি থেকে। অনুরাগ স্বপ্নেও ভাবতে পারেনি এরকম কিছু ঘটবে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ভট্টাচার্য বাড়ির বিছানায় শুয়ে সূর্যমুখী, মাথায় বাঁধা আছে ব্যান্ডেজ, তাতে লেগে আছে সামান্য একটু রক্ত। এখনও জ্ঞান ফেরেনি ওর। ডাক্তার মন দিয়ে ওর নাড়ি দেখছেন। কেমন দেখছেন ডাক্তারবাবু? চিন্তিত ব্রজলাল প্রশ্ন করলেন। শ্বাস প্রশ্বাস তো নর্মালি আছে, প্রেশারও ওকে, বাট সেন্সটা কেন আসছে না সেটাই ভাবছি। তার ওপর মেয়ে আবার পোয়াতি। এই সময় ওই অভিশপ্ত রাজবাড়িতে যাওয়ার যে কি দরকার ছিল সেটাই তো বুঝি না বাবু, বলে উঠলেন চামিনী। বেবি কোনো প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে না। আপনার বেশি টেনশন করবে না, ওনার এমনি শরীর দুর্বল ছিল, তাই এটুকু আঘাতেই জ্ঞান হারিয়েছেন। একটু খেয়াল রাখুন,
আজকেই হয়তো ওনার সেন্স ফিরে আসবে। রাজদীপ অপরাধীর মতো দাঁড়িয়েছিল ঘরের বাইরে। সূর্যমুখীর সামনে আসতেও অস্বস্তি হচ্ছিল ভীষণ। মনের মধ্যে জ্বলতে রাখা অপরাধবোধের আগুন ওর মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। ডাক্তার ঘরের বাইরে এসে ওকে দেখে থমকে দাঁড়ালেন। আপনি কি পেশেন্টের হাজব্যান্ড? ডাক্তারের প্রশ্নে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকা রাজদীপ ভাবনার অতল থেকে হঠাৎ যেন বাস্তবের মাটিতে ফিরে এলো। কোনো রকমের জবাব দিল, হুম। ও কেমন আছে এখন? এমনিতে ঠিক আছে, আঘাত গুরুতর নয়। একটু থেমে বললেন ডাক্তার, দেখে তো মনে হচ্ছে কোনো ধাতব কিছুর আঘাত। কেউ কি অ্যাটাক করেছিল ওনাকে? রাজদীপ নীরবে মেঝের দিকে তাকিয়ে রইল। যাই হোক, সাবধানে রাখবেন ওয়াইফকে, উনি প্রেগনেন্ট, আর এই সময় ওনাকে যত্নে রাখার দায়িত্বটাও কিন্তু আপনারই। চলি। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলল। কান্না দলা পাখি উঠে আসতে চাইছিল, কিন্তু রাজদীপ জোর করে সেই কান্নাকে আটকানোর চেষ্টা করায় গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো। বুকের পাথরটা আরও ভারী হয়ে চেপে বসল। দেয়ালে ঘেঁষে বসে পড়ল। একটু পরে ঘর থেকে বেরিয়ে এলেন ব্রজলাল। সূর্যমুখীর কাছে রইলেন চামেলি আর কনক চাপা। রাজবাড়ির ভেতরে ঘটে চলা ঘটনাক্রমের কোনো কিছুই আর ওর অজানা নয়। ঘরের বাইরে এসে রাজদীপের শুকনো মুখটা দেখতে পেলেন তিনি। ওর পাশে সাবধানে বসলেন তিনি। রাজদীপ উদাস হয়ে তাকিয়েছিল সামনের জানলাটার দিকে। বাইরের মাঠ, গাছগাছালি, হাজারো পাখির কলকাকলির মধ্যে এক অসম্ভব শূন্যতা অনুভব করছিল। এ কি বাইরের প্রকৃতির রুক্ষতা, নাকি ওর মনের ভিতরে এমন শূন্যতা, সেটাই বোধগম্য হচ্ছিল না ওর। নিজেকে দোষারোপ করো না রাজদীপ, ব্রজলালের কণ্ঠস্বরে হুঁশ ফেলল রাজদীপে। সূর্যমুখী যেদিন রাজপথে তোমার গাড়ির সামনে এসে পড়েছিল, সেদিন যেমন তোমার কোনো দোষ ছিল না, তেমন আজও তোমার কোনো দোষ নেই। দুটোই দুর্ঘটনা। আমার মাঝে মধ্যেই মনে হয় আমি সূর্যর জীবনের যাবতীয় সমস্যার মূল। ও যদি আর শীতে ইন্টারভিউ দিতে না আসতো, তাহলে আর এসব কিছুই হতো না। সশব্দে হেসে উঠলেন ব্রজলাল। তুমি যে এতটা বোকা সেটা তো আমি জানিনি, আমি ভাবি না। আজ এত কিছুর পরেও তুমি এটাই ভাবলে? সূর্যমুখী তোমাদের কোম্পানিতে চাকরি না করলেও তোমাদের একদিন না একদিন দেখা হতো, সম্পর্কও গড়ে উঠত। সবটাই যে ভবিতব্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকো আর গল্পগুলো তোমরা শোনো।